সবাইকে স্বাগতম আজকের এই বিশ্লেষণে। আজ আমরা কথা বলবো 2026-2027 সালের চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে। শুধু নিয়মকানুন নয়, আসলে কিভাবে একদম নিখুঁত আর আকর্ষণীয় একটা অ্যাপ্লিকেশন তৈরি করা যায় তার কৌশলগুলোই আজ আমরা এখানে ভেঙে দেখাবো। এক নজর দেখে নেওয়া যাক আজকের রোডম্যাপ। প্রথমেই থাকছে স্কলারশিপের ধরাবাঁধার নিয়ম ও যোগ্যতা, তারপর প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা এবং শেষ দিকে থাকছে একটা মাস্টার ক্লাস, কিভাবে একটা দুর্দান্ত সিভি আর পার্সোনাল স্টেটমেন্ট লিখতে হয়। প্রথম পর্ব, দ্য চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ এবং অ্যাপ্লিক্যান্ট এলিজিবিলিটি। এবার চলে আসি একদম ভিত্তিমূলক নিয়মে। আবেদনকারীকে অবশ্যই নারুর নাগরিক হতে হবে, স্বাস্থ্য ভালো থাকতে হবে, আর 2026 সালের 20 মার্চের মধ্যে সব ডকুমেন্টস অনলাইনে জমা দিতে হবে। এই মেট্রিক্সটি খেয়াল করুন, এখানে ডিগ্রি আর বয়সের সম্পর্কটা খুব সুন্দর করে বোঝানো হয়েছে। ধরুন, আপনি যদি ব্যাচেলার্স ডিগ্রির জন্য অ্যাপ্লাই করেন, তাহলে আপনাকে অবশ্যই হাই স্কুল পাস হতে হবে আর বয়স হতে হবে 25-এর নিচে। আবার মাস্টার্সের জন্য লাগবে ব্যাচেলার্স ডিগ্রি আর বয়স থাকতে হবে 35-এর নিচে। মানে এখানে কঠোর নির্দিষ্ট সীমা রয়েছে, যা অবশ্যই মানতে হবে। কিন্তু শুধু বয়স থাকলেই হবে না, ভাষা আর টেস্টের কথা ভাবতে হবে। ব্যাচেলর প্রোগ্রামের জন্য CSCA বা চায়না স্কলাস্টিক কম্পিটেন্সি অ্যাসেসমেন্টের ভ্যালিড স্কোর লাগবেই। আর যারা চাইনিজ ভাষায় আন্ডারগ্র্যাড বা স্কলার প্রোগ্রাম করবেন, তাদের HSK লেভেল 3 থাকতে হবে। মাস্টার্স বা ডক্টরালের জন্য লাগবে HSK লেভেল 4। এই রিকোয়ারমেন্টগুলো আসলে কোনোভাবেই এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। দ্বিতীয় পর্ব, দ্য এসেনশিয়াল ডকুমেন্ট চেকলিস্ট। আসুন দেখি এই নিয়মকানুনগুলো কিভাবে একগুচ্ছ কাগজপত্রের তালিকায় বাধা পড়েছে। প্রাথমিক স্ক্রিনিং পার হতে এই সব ডকুমেন্টস একদম বাধ্যতামূলক। তালিকাটা দেখে একটু ভয় পেয়ে যেতেন পারেন, তাই না? কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, অন্তত 12 মাস মেয়াদ থাকা পাসপোর্ট, নোটারাইজ ডিপ্লোমা ও ট্রান্সক্রিপ্ট, রেকমেন্ডেশন লেটার, এগুলো কিন্তু জোগাড়ে করতেই হবে। এর পাশাপাশি ফরেন অফ ফিজিক্যাল এক্সামিনেশন ফর্ম আর একবারে নতুন, মানে 6 মাসের মধ্যে ইস্যু করা নন ক্রিমিনাল রেকর্ড রিপোর্ট থাকা চাই। এগুলোকে আপনি একটি সুযোগ পাওয়ার এন্ট্রি ফি হিসেবে ধরে নিতে পারেন। কাগজপত্র তো সব জোগাড়ে হলো, কিন্তু এবার আসল কথা হলো আবেদনকারীর নিজের গল্পটা কি। শুধু যোগ্যতা থাকলেই একটা অ্যাপ্লিকেশন গ্রাহ্য হয়, কিন্তু স্কলারশিপ জিততে হলে আপনার একটি শক্তিশালী ও আকর্ষণীয় ন্যারেটিভ বা গল্প থাকতে হবে। তৃতীয় পর্ব, ক্রাফটিং আ স্ট্যান্ড আউট সিভি। হাজার হাজার অ্যাপ্লিকেশনের ভেতরে কিভাবে নিজেকে আলাদা করবেন। এবার আমরা দেখব ইউনিভার্সিটি অফ ক্যালগারির ডক্টর জারেড সেকোর্ডের কিছু চমৎকার কৌশল। এখানে রেজিউম আর একাডেমিক সিভির তুলনাটা একটু খেয়াল করুন। রেজিউম সাধারণত খুবই ছোট, 1 পেজের হয়, কিন্তু একাডেমিক সিভিতে আপনার সব শিক্ষাগত অর্জন থাকে, তাই এটা অনেক বড় হতে পারে। তারপরও কথা থাকে, সিভি কিন্তু খুব নিখুঁতভাবে ফরম্যাট করা যায়, কারণ অনেক সময় এখানে স্ট্রিক্ট পেজ বা ফন্টের নিয়ম বেঁধে দেয়া থাকে। যখন আপনার কাছে স্পেস বা জায়গা কম থাকবে, তখন এই র্যাপিড ফায়ার ফরম্যাটিং ট্রিকগুলো আপনার দারুণ কাজে আসবে। মেইলিং অ্যাড্রেস বাদ দিয়ে দিন, কম ইন্ডেন্টেশন দিন, আর প্রতিটি বুলেট পয়েন্ট 1 বা 2 লাইনে রাখুন। এমনকি 2 লাইনের মাঝখানের খালি জায়গার ফন্ট সাইজ কমিয়ে 4 পয়েন্টে নিয়ে আসতে পারেন। তারিখের জন্য শুধু মাস ও বছর ব্যবহার করুন, আর পুরস্কারগুলোকে টপ লাইন ফিগারে নিয়ে আসুন। এই ছোট্ট ট্রিকগুলো নিশ্চিত করবে যাতে সিভির প্রতিটি মিলিমিটার কাজে লাগে আর রিভিউ কমিটিও বিরক্ত না হন। খুঁটিনাটি বিষয়গুলো আসলে কতটা গুরুত্বপূর্ণ তা দেখে নিতে পারেন। ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি এখানে মেইন বিষয়। বুলেট পয়েন্টের শেষে পূর্ণচ্ছেদ ব্যবহার করলে সবখানেতেই করবেন। তারিখগুলো অবশ্যই ডান দিকে অ্যালাইন করবেন, আর সময়কাল বোঝানোর জন্য সাধারণ হাইফেনের বদলে M- ব্যবহার করুন। একটা রিভিউ কমিটির কাছে এটা কিন্তু দারুণ একটা প্রফেশনাল ইমপ্রেশন তৈরি করে। চতুর্থ পর্ব, পারফেক্টিং দ্য পার্সোনাল স্টেটমেন্ট। CV2 পলিশিং হলো। এবার আসি অ্যাপ্লিকেশনের আসল মাস্টারপিসে, স্টাডি প্ল্যান বা পার্সোনাল স্টেটমেন্ট। ডিগ্রির ওপর ভিত্তি করে এটা 200 থেকে 800 শব্দের মধ্যে হতে পারে। একটা শব্দ লেখার আগেই একটু ভীষণভাবে ভাবুন। নিজেকে প্রশ্ন করুন, এতদূর আসতে আপনাকে কি অনুপ্রেরণা জুগিয়েছে, আপনি কি ধরনের ইম্প্যাক্ট ফেলতে পেরেছেন, আর আপনার লেগেসিটা ঠিক কি হবে। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু বের করা জরুরি।
আপনাকে চিন্তা করতে হবে কেন স্কলারশিপ কমিটি অন্য কাউকে বাদ দিয়ে ঠিক আপনার ভবিষ্যতের জন্যই ইনভেস্ট করবে। এবার আসুন শো ডোন্ট টেল বা কাজে করে দেখার নীতিটা একটু মিলিয়ে দেখি। প্রথম স্টেটমেন্টে লেখা হচ্ছে আমার কমিউনিকেশন স্কিল ভালো, কিন্তু দ্বিতীয় স্টেটমেন্টটা খেয়াল করুন, এখানে শুধু দাবি করা হয়নি, বরং কার্ডিয়াক সার্জারি ইলেকটিভের সময় কিভাবে একজন রোগী, তার পরিবার ও ডাক্তারদের মাঝে সমন্বয় করা হয়েছিল তার একটা বাস্তব উদাহরণ দেয়া হয়েছে। এটাই কিন্তু একটা সাকসেসফুল অ্যাপ্লিকেশনের মূল কৌশল। কিভাবে আপনার অভিজ্ঞতা বর্ণনা করার সময় অবশ্যই সো হোয়াট বা তাতে কি প্রশ্নটি মাথায় রাখবেন। শুধু কি কি কাজ করেছেন তার একটি ড্রাই লিস্ট না দিয়ে স্টেটমেন্ট বি এর মতো বলুন। তাতে আপনার কি লাভ হয়েছে, কিভাবে আপনি প্রশ্ন করার কৌশল উন্নত করেছেন বা আপনার প্রবলেম সলভিং স্কিল কিভাবে বেড়েছে সেটা ফুটিয়ে তুলুন। এটা কিন্তু আপনার চিন্তার গভীরতাকেই তুলে ধরে। এবার স্ট্রাকচার কিভাবে সাজাবেন? দুটো উপায়ে লেখাটি স্ট্রাকচার দেবার করা যায়। একটি হল ন্যারেটিভ অ্যাপ্রোচ, যেখানে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে ইন্ট্রোডাকশন, বডি এবং কনক্লুশনে সাজিয়ে লেখা হয়। আর অন্যটি হল থিম্যাটিক অ্যাপ্রোচ, যেখানে আপনার শিক্ষা, দক্ষতা বা ভবিষ্যৎ লক্ষ্যের উপর ভিত্তি করে প্যারাগ্রাফগুলো ভাগ করা হয়। আপনার গল্প আর প্রশ্নের ওপর ভিত্তি করে যে কোনো একটি বেছে নিতে পারেন। সব শেষে একটি নিখুঁতভাবে ফরম্যাট করা সিভি এবং যত্ন সহকারে লেখা পার্সোনাল স্টেটমেন্ট একসাথে কিন্তু একটি নির্দিষ্ট প্রশ্নেরই উত্তর দেয়। আর সেটি হল কেন এই স্কলারশিপটিকে নির্দিষ্ট করে আপনার ভবিষ্যতেই বিনিয়োগ করবে। আপনার সকল ডকুমেন্ট কমিটিকে এমনভাবে আকর্ষিত করবে যাতে তারা আপনার সম্পর্কে আরও জানতে আগ্রহী হয়। কি আপনারা কি প্রস্তুত এই চমৎকার অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য?